অনার্স হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা। ভাইয়া গাঠনিক ধর্ম কিন্তু পড়ানো হয়েছিল না। এটাই তো কঠিন ধর্মটা। এরে, এই অধ্যায় তো শুরু করলাম 7 নাম্বারটা। তো প্রথম আমাদের জানতে হবে যে পীড়ন বিকৃতি স্থিতিস্থাপকতা কার ক্ষেত্রে কোনটা হয়। তো আমরা জানবো যে আহ, স্থিতিস্থাপকতা আর হচ্ছে তোমার দৃঢ়তা, এটা হচ্ছে তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে বৈশিষ্ট্য। কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আর তোমার হচ্ছে পৃষ্ঠটান বা তল টান, এটা হচ্ছে তরল পদার্থের জন্য, শুধু তরলের জন্য। আর সান্দ্রতা, এটা হচ্ছে তোমার তরল এবং বায়বীয় দুইজনের জন্যই। তারপরে তোমার চাপ, এই চাপ কিন্তু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো আমরা জানবো যে কোনটা কার সাধারণ ধর্ম। তাহলে কঠিন পদার্থের সাধারণ ধর্ম শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই খাটবে, সেটা হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা দৃঢ়তা। তরল পদার্থের জন্য পৃষ্ঠটান তল টান। সান্দ্রতাটা হচ্ছে তরল এবং বায়বীয় দুই ক্ষেত্রেই। আর চাপটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। এরকম ভাবে আমরা পদার্থগুলোর জিনিসগুলো জানবো। তারপরে তোমার অসহপীড়ন। অসহপীড়ন বলতে কি বোঝায়? অর্থাৎ যে পরিমাণ ভার দিলে একটা বস্তু ছিঁড়ে যাবে অথবা ভেঙে যাবে, যে পরিমাণ ভার দিলে, যে পরিমাণ ওয়েট দিলে। তো আমরা পীড়নের যে সূত্রটা কি জানি, F/A। অর্থাৎ এককটা কি? নিউটন পার মিটার স্কোয়ার। অথবা এটা আমরা কি বলি বলতো? প্যাসকেল বলি। কি বলি? প্যাসকেল। তো অসহপীড়ন কারটা পড়বা? তামারটা পড়বা। তামার অসহপীড়ন কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে? এই জন্য তামাকে বলা হয় কি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক, হলো তামা। কারণ তামার অসহপীড়ন সবচেয়ে বেশি। কত বলতো? 3.5 × 10⁸ প্যাসকেল। 3.5 × 10⁸ বা নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এখান থেকে যে অসহপীড়ন কার সবচেয়ে বেশি, এটা আমরা জানলাম। তো পীড়ন অসহপীড়ন কিন্তু একই জিনিস। অসহপীড়ন মানে হচ্ছে তুমি যে ওয়েটটা দিলে বা যেই ভারটা দিলে একটা বস্তু বা একটা জিনিস ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তার নামই হচ্ছে অসহপীড়ন। তো পীড়ন যদি শুধু পীড়ন বললে, শুধু পীড়ন বললেও সূত্রটা একই হবে, একক মাত্রা সবই কিন্তু একই হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, তারপরে তোমার বিকৃতি। বিকৃতি, এটা কিন্তু একটা স্কেলার রাশি, তাই না? বিকৃতি, বিকৃতি একটা স্কেলার রাশি। শুধু আমরা এখান থেকে এটা জানবো যে বিকৃতি একটা স্কেলার রাশি। এরপরে স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং পীড়নের মাত্রা কিন্তু সেম, মাত্রা একক সেম, এটা কিন্তু মাথায় রাখবা যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটার মাত্রা একক কিন্তু কার মতো বলতো? পীড়নের মতো। সব পীড়নের মতো। এই জন্য এটা আমাদের জেনে রাখবো যে কার কার মাত্রা একক একই। মাত্রা একক কাদের একই, এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন। তোমাদের অবজেক্টিভে কিন্তু অনেকবার দিছি এটা। এই কয়েকদিনে যে পরীক্ষা দিছো এটা কিন্তু পাইছো এরকম প্রশ্ন। তারপরে দেখো তাপমাত্রার সাথে, তাপমাত্রার সাথে স্থিতিস্থাপক গুণাঙ্কের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। কারণ কি? কারণ তাপমাত্রা বাড়লে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পায়। ঠিক আছে? তাপমাত্রা বাড়লে কি হয়? হ্রাস পায়। কি হ্রাস পায়? স্থিতিস্থাপক গুণাঙ্কটা হ্রাস পায়। আচ্ছা, তো আমাদের এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা কিন্তু 3 প্রকার। আমরা 3 প্রকার জানি। কি কি জানি? একটা হলো ইয়ং এর গুণাঙ্ক,
একটা হলো ক্রিন্তন বা কাঠিন্যের গুণাঙ্ক, আর একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। এই তিনটা আমরা জানি না? জানি। তো ইয়ং এর যে গুণাঙ্কটা আছে, ইয়ং এর গুণাঙ্ক, এইটার সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হয়। সেটা কি বলতো? ওয়াই ইকাল টু এফ বাই এ বাই বড় হাতের এল বাই ছোট হাতের এল। তো আলটিমেটলি এটা উপরে চলে গেলে কি হবে? এফ এল বাই এ এল। এটা হয় না, সরি, উল্টা লিখছি নাকি? এটা হবে মনে হয় ছোট হাতের এল, এটা বড় হাতের এল না? হ্যাঁ। তাহলে এটা হবে বড় হাতের এল আর এটা হবে ছোট হাতের এল। তাহলে এটা কি হবে বলতো? এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। এটা দিয়ে কিন্তু একটা অঙ্ক আসছিল। এইটা দিয়ে অঙ্ক আসলে ক্যালকুলেটর ছাড়া করা খুবই মুশকিল। তবে অনেকক্ষণ চেষ্টা করলে পারা যাইতে পারে। এরকম একটা অঙ্ক আছে, আমি তোমাদের দেখাবো। তারপরে তোমার এই ইয়ং এর গুণাঙ্ক গেল। পরে ক্রিন্তন, ক্রিন্তন বা কাঠিন্যের গুণাঙ্ক। এটা সূত্র তোমাদের লাগবে না, তোমরা শুধু মনে রাখবা এটা কিন্তু শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য বলো তো? কঠিন পদার্থের ক্ষেত্রে, শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে এটা খাটবে। তারপরে আয়তন গুণাঙ্কটা, এটা সবার ক্ষেত্রেই খাটবে। আয়তন গুণাঙ্কটা এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কঠিন তরল গ্যাস সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এখন আমাদের কিন্তু ইয়ং এর গুণাঙ্কটা কয়েকটা মনে রাখতে হবে। যেমন এই যে ইয়ং এর গুণাঙ্কের মানগুলো আসে এবং পয়জনের অনুপাতগুলো আসে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক এখান থেকে তোমার জানতে হবে যে ইস্পাত, লোহা এবং নিকেল, এদের কিন্তু মান একই। ইয়ং এর গুণাঙ্কের মান কিন্তু একই। যেমন দেখো, এটা হলো তোমার ইস্পাত, লোহা, নিকেল, এদের মান কিন্তু একই। যেমন 20 × 10⁻⁻। ঠিক আছে? একক কি হবে বলো তো? ইয়ং এর গুণাঙ্কের একক প্যাসকেলের মতোই হবে, তাই না? প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ। তাহলে এটা গেল তোমার ইয়ং এর গুণাঙ্ক, এই তিনটার একই। তারপরে আর কারটা মনে রাখবা? তামারটা মনে রাখবা। তামারটা কত? 13 × 10⁻⁻। তারপরে পিতলেরটা মনে রাখবা। পিতল কত? পিতল হচ্ছে তোমার 10 × 10⁻⁻, প্যাসকেল। তারপরে লোহারটা কি হবে? লোহারটা 11.5 × 10⁻⁻। অর্থাৎ এটা কিন্তু ফিক্সড, 10⁻⁻, এটা কিন্তু ফিক্সড। তো তোমাকে যদি এরকম একটা প্রশ্ন দেয় যে এম জি এল বাই পাই আর স্কোয়ার এল, এই সূত্র দিয়ে কোনো একটা অঙ্ক দিল, তোমার কিন্তু ইয়ং এর গুণাঙ্ক, ধরো তোমার লোহারটা দিছে বা ইস্পাতেরটা দিছে, তোমাকে কিন্তু দিয়ে দিবে না পাশে যে এটার মান এত। এটা দিয়ে দিবে না, তোমাকে এটা মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে যে এটা ইয়ং এর গুণাঙ্ক, আমি এত বসাবো। বুঝতে পারছো? সুতরাং এটা মাথায় রাখবা। এই মানগুলো তোমাদের অবজেক্টিভে আসবে, নিচের কোনটা সঠিক অথবা নিচের কোনটা সঠিক না, এরকম প্রশ্ন আসতে পারে। আসছে অলরেডি বিগত বছরে। তারপরে এটা মনে রাখবা, পয়জনের অনুপাতটা মনে রাখবা। পয়জনের অনুপাত, পয়জনের অনুপাত, এটা আমাদের মানটা কত প্রকৃতপক্ষে? -1 থেকে, এই সিগমার মানটা হচ্ছে -1-এর চেয়ে কি হবে? বড় হবে, আর হাফের চেয়ে ছোট হবে। অর্থাৎ এর মধ্যে পয়জনের মানটা থাকে। পয়জনের অনুপাতটাই আমরা কি বলি বলতো? সূত্রটা কি? পয়জনের অনুপাতের সূত্রটা কি বলতো? হুম, তন্তু বলতো। আজকে না পরীক্ষা দিলি? কইতাছি ভাই, সিগমা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি জানি তো। হ্যাঁ, তাহলে এটা বলতে এতক্ষণ লাগে কেন? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি।
তাহলে এটা হলো আমাদের জানতে হবে এখান থেকে। এখন পয়জনের অনুপাত কোনটার মান কত, তাহলে আমরা কাদেরটা জানবো, কয়েকটা মান জানবো আমরা শুধু। প্রথমত ইস্পাত এবং পিতল, এদের কিন্তু মান সমান, পয়জনের অনুপাত। ইস্পাত পিতলের কত, 0.33, তাই না? তারপরে তামারটা কত, তামারটা হলো 0.34। তারপরে অ্যালুমিনিয়ামেরটা কত, অ্যালুমিনিয়ামেরটা 0.35। ঠিক আছে। আর সবচেয়ে বেশি কোনটা বলো তো, সীসারটা, 0.44। তাহলে প্রশ্ন যদি আসে পয়জনের মান বা অনুপাত সবচেয়ে বেশি কার, সীসার। ঠিক আছে। আর যদি বলে যে কাদেরটা একই, ইস্পাত এবং পিতল এদেরটা হলো একই, মান একই। আচ্ছা, এবার আসো 8 নাম্বার। তোমার হচ্ছে আহ সমপ্রবাহ, অসমপ্রবাহ, তারপর তোমার স্থির প্রবাহ, অস্থির প্রবাহ, তারপর ধারারেখা প্রবাহ এবং বিক্ষিপ্ত প্রবাহ। তাহলে সমপ্রবাহ কাকে বলে? যদি কোন, প্রবাহের বেগ যদি সর্বক্ষণ ধ্রুব থাকে। হ্যাঁ, যদি কোনো জায়গার বেগ সর্বক্ষণ ধ্রুব থাকে, তাহলে আমরা কি হবে, তাহলে সমপ্রবাহ। তাহলে সর্বক্ষণ যদি ধ্রুব থাকে, আর সর্বক্ষণ যদি ধ্রুব না থাকে, তাহলে অসমপ্রবাহ। ঠিক আছে। সর্বক্ষণ স্থির প্রবাহ কাকে বলে, যদি বেগটা সর্বত্র ধ্রুব থাকে, সর্বত্র, তাহলে সেটা স্থির না প্রবাহ। ভাই, সর্বোচ্চ সমান থাকে। মানে সমান থাকে মানে তো ধ্রুব থাকে, সমান মানে তো ধ্রুব থাকা। আর অস্থির মানে কি, সর্বত্র যদি সমান না থাকে, তাকে অস্থির প্রবাহ বলে। আর ধারারেখ মানে কি, সমান্তরালে চলে, যদি সমান্তরালে, সমান্তরালে সব সময় একই থাকে মান, তাকে বলে সমান্তরালে ধারারেখ প্রবাহ। আর বিক্ষিপ্ত মানে হচ্ছে একই থাকবে না সমান্তরালে, একই থাকবে না সমান্তরালে, মানটা একই থাকবে না। তাহলে সমপ্রবাহ, অসমপ্রবাহ এদের ক্ষেত্রে কোন শব্দ থাকবে, সর্বক্ষণ। স্থির প্রবাহ, অস্থির প্রবাহ এই ক্ষেত্রে থাকবে সর্বত্র কথাটা। আর ধারারেখ এবং বিক্ষিপ্ত এদের ক্ষেত্রে থাকবে সমান্তরালটা। এখন ধারারেখা প্রবাহের একটা উদাহরণ কি, উদাহরণটা হচ্ছে এই যে আমাদের ধমনীতে যে রক্তটা চলাচল করে, সেটা হচ্ছে তোমার ধারারেখা প্রবাহ, ধমনীতে রক্ত চলাচল করে। আর বিক্ষিপ্ত মানে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলো হচ্ছে বিক্ষিপ্ত তোমার প্রবাহের উদাহরণ। পরে আসো তোমার সান্দ্রতা। তাহলে সান্দ্রতা আমরা কাদেরটা বেশি বলতো, সবচেয়ে বেশি কোনটা, আলকাতরা। একটা একটা ইয়া লিখে দিয়েছিলাম, আলকাতরা গ্রেটার দেন তোমার কি, তেল। তারপরে দুধ ও মধু, তারপরে হচ্ছে পানি, এগুলো মনে রাখবা। ভাই, মধুরটা তো তেলের থেকে বেশি। হ্যাঁ, মধুরটা তো তেলের থেকে বেশি। বইয়ে কি এটা আছে? আলকাতরা, মধু, তেল, দুধ, পরে পানি। আলকাতরা, মধু, হুম। এটা কি বই আছে? ডাইজেস্টে পড়ছিলাম সকালে। এটা তো তপন স্যারের বই, এটা ছিল আলকাতরা আগে, তারপর তেল, তারপর দুধ ও মধু, তারপর পানি। রেফারেন্স তপন স্যারের দিছে ডাইজেস্টে। চেঞ্জ করছে মনে হয় হয়তো। আচ্ছা ঠিক আছে তাহলে, হয়তো। চেঞ্জ করে ফেলছে মনে হয় তথ্য। তাহলে মধুটাকে সামনে আনবো নাকি এখানে, হুম। মধু তারপর তেল, পরে হচ্ছে দুধ, পরে হলো পানি, তাই না? আচ্ছা। ঠিক। আচ্ছা এখন দেখো সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্কটা কি, এটার মাত্রা কি বলতো, ml ইনভার্স টি ইনভার্স 1, তাই না? আচ্ছা,
তো সান্দ্রতাঙ্কের যে ইয়াটা, এককটা, এটাকে আমরা বলি কি? নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড। অথবা এটাকে আমরা কি বলতে পারি? প্যাসকেল সেকেন্ড। প্যাসকেল আর এস হলো সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানবো যে 1 প্যাসকেল সেকেন্ডে ইকুয়াল টু 10 পয়েস। তাহলে 1 প্যাসকেল সেকেন্ড ইকুয়াল টু কত পয়েস? 10 পয়েস। ওকে। তো এই পয়েসটাও কিন্তু আমাদের সান্দ্রতাঙ্কের একক হিসেবে আমরা ধরতে পারি। সান্দ্রতাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা আমাদের জানতে হবে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রবাহীর প্রকৃতি এবং তাপমাত্রা। প্রবাহীর প্রকৃতি ও তাপমাত্রা, এই দুইটা বিষয়ের উপর কি করে সে নির্ভর করে। তারপরে তোমাদের জানতে হবে, তিনটা মান জানতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতাঙ্ক কত? 0.01 পয়েস। ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির কত বলতো? 0.01 পয়েস। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম যে 1 প্যাসকেল সেকেন্ড মানে কি? 10 পয়েস। তাহলে কি করব বলতো? এটাকে তোমার 10 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 0.001 প্যাসকেল সেকেন্ড, এটা হয়ে গেল। তাহলে পয়েস থেকে প্যাসকেল সেকেন্ডে করতে গেলে কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পানিরটা পেয়ে গেলাম এইটা। এরপরে আমাদের কি প্যারাফিন তেলেরটা জানতে হবে। প্যারাফিন তেলেরটা কত? 0.02 পয়েস। ঠিক আছে। প্যারাফিন তেলেরটা 0.02 পয়েস, অথবা 0.002 প্যাসকেল সেকেন্ড। এই কটা আমরা জানবো। এরপরে আমাদের সান্দ্রতার সাথে একটা সম্পর্ক আছে, তাপমাত্রা, তাই না? খুবই ইম্পর্টেন্ট সেটা। তো আমরা জানি যে তরলের সান্দ্রতার সাথে তাপমাত্রা সম্পর্কটা কি বলতো? ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কমে, এবং তাপমাত্রা হ্রাস পাইলে তরলের সান্দ্রতা বাড়ে। তাহলে তোমাকে এই পয়েন্টটা মনে রাখতে হবে যে তাপমাত্রার সাথে তরলের সান্দ্রতার সম্পর্কটা কি। তাহলে তাপমাত্রা বাড়লে কি হয় বলতো? তরলের সান্দ্রতা কমে বা হ্রাস পায়। আর তাপমাত্রা কমলে তরলের সান্দ্রতা বাড়ে। তাহলে আমরা এই পয়েন্টটা এখান থেকে পাবো। 2 নাম্বার কি পয়েন্ট পাবো? যে চাপের সাথে চাপের সাথে তরলের সান্দ্রতা কি সম্পর্ক? সমানুপাতিক। চাপের সাথে কি সম্পর্ক বলতো? তরলের সান্দ্রতা সমানুপাতিক। তাহলে এই পয়েন্টটা মনে রাখবো। তারপর আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, গ্যাসের সান্দ্রতা। কি এটা? গ্যাসের সান্দ্রতা। তো গ্যাসের সান্দ্রতার সাথে আমরা মনে রাখবো যে তোমার তাপমাত্রার সাথে সম্পর্কটা কিন্তু সমানুপাতিক, বাট বর্গমূলের সমানুপাতিক। বুঝতে পারছো? বর্গমূলের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক কি? তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা 4 গুণ করলে, প্রশ্ন আসবে তাপমাত্রা 4 গুণ করলে গ্যাসের সান্দ্রতা কত গুণ হবে? এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে কত গুণ হবে? 2 গুণ হবে। অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে আমি যদি গ্যাসের সান্দ্রতা 2 গুণ বাড়াতে চাই অথবা দ্বিগুণ করতে চাই, তাহলে গ্যাসের তাপমাত্রা কত গুণ বাড়াইতে হবে? তাপমাত্রা বাড়াইতে হবে 4 গুণ। তাহলে সান্দ্রতা যদি 2 গুণ বাড়াতে চাই, তাহলে গ্যাসের তাপমাত্রা কত বাড়াইতে হবে? 4 গুণ। 4 করলে, রুট করলে কি হয়? 2 হয়। তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, তারপরে তোমাদের পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, এগুলো একটু পড়তে হবে। তো পৃষ্ঠটানের সূত্রটা কি বলতো? পৃষ্ঠটান। আর একটা জিনিস মনে রাখবা, সেটা কি? যে চাপের কিন্তু প্রভাব নাই। গ্যাসের সান্দ্রতাতে চাপের কোনো প্রভাব নাই। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গ্যাসের সান্দ্রতার ক্ষেত্রে চাপের ক্ষেত্রে কোনো প্রভাব নাই। পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি। তো পৃষ্ঠটানের এককটা কি এবং মাত্রাটা কি, এটা আমাদের লাগে। তাহলে পৃষ্ঠ টান, এটা হলো তোমার কি? টি ইকুয়াল টু এফ বাই এল, অর্থাৎ নিউটন পার
মিটার। এটা হলো একক। তাহলে মাত্রাটা কি হবে বলো তো? এম, এখানে তো তোমার এম এল, তোমার টি ইনভার্স টু, আর নিচে হচ্ছে এল, তাহলে এল এল কাটা, তাহলে এম টি ইনভার্স টু। এটা হলো আমাদের মাত্রা। এখন পৃষ্ঠটান বাড়বে কখন? আমি শুধু কিন্তু মনে রাখবো কখন কখন বাড়বে। দুইটা ক্ষেত্রে বাড়বে। হ্যাঁ, কখন বাড়বে বলো তো? তাপমাত্রা হ্রাস করলে। কি করলে? তাপমাত্রা হ্রাস করলে। আর হচ্ছে তোমার অজৈব পদার্থ, পদার্থ কি করলে? দ্রবীভূত করলে। এই দুইটা ক্ষেত্রে পৃষ্ঠটান বাড়বে, বাকি সব ক্ষেত্রে কমবে। তাহলে কোন কোন ক্ষেত্রে বাড়ে? এই দুইটা ক্ষেত্র ছাড়া যেগুলো আছে, দূষিতকরণ, চাপ টাপ যা যা আছে, আহ, বিকৃতি আকৃতি যা যা আছে, সব তোমার কি কমবে, পৃষ্ঠটান কমবে। এই দুইটা ক্ষেত্র বাদে। এখানে তো দূষিতকরণ করবা, নাকি তুমি জৈব পদার্থ যোগ করবা, নাকি তাপমাত্রা বাড়াবা, এগুলো সবই হচ্ছে পৃষ্ঠটানকে কমাবে। ঠিক আছে, এই দুইটা ক্ষেত্র বাদে। তারপরে তোমার জানতে হবে কি, যে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তিটা কি? এটা হলো তোমার ইকুয়াল টু শক্তি, যেহেতু তাহলে কি অবশ্যই তোমার কাজ আসবে, W/A। তো একক কি হবে তাহলে? ডাব্লিউ মানে কি বলো তো? ডাব্লিউ মানে কাজ, আর এ মানে কি? ক্ষেত্রফল। তাহলে এককটা কি হবে বলো তো? জুল পার মিটার স্কোয়ার, তাই না? এরকম কিছু একটা হবে নাকি? পৃষ্ঠ শক্তি। আচ্ছা, তারপরে দেখো, তরলের পৃষ্ঠ শক্তি। আমরা মনে রাখবো তো, তরলের পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু কি? পৃষ্ঠটান। অর্থাৎ তরলের ক্ষেত্রে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মান একই হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আসো স্পর্শ কোণে। স্পর্শ কোণগুলা খুব ভালো মতো পড়বা। পানি এবং কাচের কত? 8 ডিগ্রি, 8 ডিগ্রি। যদি বলে বিশুদ্ধ পানি বিশুদ্ধ কাচ, তাহলে বলবা 0 ডিগ্রি। আর রূপা এবং পানি বললে 90 ডিগ্রি। আর পারদ এবং কাচ বললে 140 ডিগ্রি। আর পারদ এবং বিশুদ্ধ কাচ বললে, বিশুদ্ধ কাচ, তাহলে বলবে 139 ডিগ্রি, 1 ডিগ্রি কমে যাবে। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যে পানি এবং কাচে 8 ডিগ্রি, বিশুদ্ধ পানি বিশুদ্ধ কাচে 0 ডিগ্রি, রূপা এবং পানিতে 90 ডিগ্রি, পারদ এবং কাচে 140 ডিগ্রি, কিন্তু পারদ এবং বিশুদ্ধ পা- ইয়া বিশুদ্ধ কাচে 139 ডিগ্রি সম্ভবত। আচ্ছা, এগুলো একটু পড়বা, হ্যাঁ। তারপরে আমাদের যে পৃষ্ঠ টানটা আছে, এটার ব্যবহার কি কি আছে, এটা একটু দেখতে হবে না? পৃষ্ঠ টানের ব্যবহারটা, এটা কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। ব্যবহার কি কি আছে বলো তো? যেমন কর্পূরের পানিতে নাচা, তারপরে সাবানের ফেনা, তারপরে যে তোমার পানি শুষে নেয় কি জানি একটা পেপার আছে, ব্লটিং পেপার, তাহলে ব্লটিং পেপারের একটা পানিতে শুষে নেওয়া। তারপরে তোমার এরকম আর কি, এই যে পানির তল দিয়ে যে পোকামাকড় চলে বা পিঁপড়া চলে, এটা কিন্তু একটা পৃষ্ঠটানের কারণে চলতে পারে। ঠিক আছে। তাহলে এই চারটার মতো উদাহরণ পড়বা। তারপরে সূক্ষ্ম স্পর্শকণ আর স্থূল স্পর্শকণ কখন হয়? যদি তোমার থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে কম হয়, তখন তোমার সেটা কোনটা কি হয়? তখন স্পর্শ কোনটা হয়? সূক্ষ্ম। অর্থাৎ তখন তোমার তরলের পৃষ্ঠটা হবে অবতল। কি হবে? অবতল হবে। অর্থাৎ অবতল হওয়া মানে এই যে যে কোনো একটা কঠিন পদার্থ নিলে, ধরো কাঠ নিলা, কাঠটা একটা কঠিন পদার্থ না? এই কাঠটাকে সে ভিজাবে। ঠিক আছে, ভিজাই দিবে। আর যদি তোমার থিটার মানটা 90-এর চেয়ে বেশি হয়, তাহলে তরলের পৃষ্ঠটা হবে উত্তল। কি হবে? উত্তল। তখন কিন্তু ভিজাইতে পারবে না, এটা ভিজাইতে পারে না। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে কখন সূক্ষ্ম স্পর্শকণ আর কখন স্থূল স্পর্শকণ, এই দুইটা আমাদের জানতে হবে। তাহলে তোমার এখান থেকে কি কি জানবা? এই কোণের মানটা কখন উত্তল হয় কখন অবতল হয়,
আর কখন হচ্ছে তোমার কঠিনকে ভিজা, কখন ভিজাবে, ভিজাতে পারবে না। তারপরে ব্যবহারটা পড়বা। ব্যবহারটা কি বলছিলাম? পিষ্টটানের ব্যবহার কি বলছিলাম? সাবানের পানিতে নাচা, কি কি বলে এটা না, কর্পূরের পানিতে নাচা। তারপরে সাবানের ফেনা। তারপর ব্লটিং পেপারের, তোমার ব্লটিং পেপারের কি শুষে নেওয়া, পানি শুষে নেওয়া বা কালি শুষে নেওয়া। তারপরে তোমার হচ্ছে পোকামাকড়ের চলাচল পানির নিচ দিয়ে, এগুলা পড়বা। তারপরে তোমার সংশক্তি বল এবং আসঞ্জন বল। হ্যাঁ, সংশক্তি এবং আসঞ্জন বল এটা কি বলতো? এটা থেকে অবজেক্টিভ আসতে পারে, এটা আসছে অলরেডি। এটা হচ্ছে তোমার আসঞ্জন বলটা কি, বিভিন্ন পদার্থের অণুসমূহের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ পদার্থগুলো ভিন্ন ভিন্ন হবে, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে তোমার একটা আকর্ষণ, সেটাকে বলা হয় আসঞ্জন বল। আর সংশক্তি বল কোনটা? এটা হচ্ছে একই পদার্থের অণুগুলোর মধ্যে। তাহলে এটা হলো একই পদার্থের, আর এটা হলো বিভিন্ন পদার্থের মধ্যে, অণুসমূহের মধ্যে যে তোমার কি আকর্ষণ বল। তাহলে দুইটাই কিন্তু আকর্ষণ বল। তাহলে আমরা এটা কই থেকে পাইছি বলো তো? আমরা পাইছি হচ্ছে আন্তঃনাবিক আকর্ষণ বল আছে না, এখান থেকে পাইছি। তো আমরা মনে রাখবো যে ভ্যান ডার ওয়ালস বল কোথায় কোথায় কাজ করে। ভ্যান ডার ওয়ালস বল কাজ করে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অণুর মধ্যে। অর্থাৎ গ্যাসটা যদি কি হয়, নিষ্ক্রিয় গ্যাস হয়, নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলো আর হচ্ছে অপোলার অণু, অপোলার গ্যাস, ঠিক আছে, অপোলার গ্যাস। তারপরে তোমার এই যে হ্যালোজেন আছে না, হ্যালোজেন সদস্যদের মধ্যে কোন বল কাজ করে? তোমার লন্ডন বল, লন্ডন বল কাজ করে। তো লন্ডন বল কিন্তু এক ধরনের ভ্যান ডার ওয়ালস বলের মধ্যেই পড়ে, বুঝছো? লন্ডন বলটা কি করে বলো তো? ভ্যান ডার ওয়ালস বলের মধ্যেই পড়ে। তাহলে এই হ্যালোজেন সদস্যদের মধ্যে তোমার কি বল আছে? লন্ডন বল। আর ভ্যান ডার ওয়ালস বল কই কই আছে? নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলো এবং অপোলার অণুগুলো বা অপোলার গ্যাসের মধ্যে। যেমন কার্বন ডাইঅক্সাইড কি একটা অপোলার গ্যাস, এখানে তোমার কি আছে? ভ্যান ডার ওয়ালস বলটা আছে। ক্লিয়ার হইছে? আচ্ছা, এরপরে দেখো তোমার আহ এই অধ্যায় মোটামুটি এগুলাই। এবার আসে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিতে আমরা কি জানবো? যে আমাদের এগুলো মেইনলি সূত্র থেকে প্রশ্ন আসে বেশি। প্রথমে যে টপিক গুলো আছে, প্রথমে টপিক গুলা কি কি আছে বলো তো? কালিক পর্যায়কাল এবং স্থানিক পর্যায়কাল। কালিক পর্যায়কাল আর হলো স্থানিক পর্যায়কাল। এখন কোনটা কি? আহ, কালিক পর্যায়কাল মানে একটা নির্দিষ্ট কাল পর পর যেটা আবর্তন করে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা একটা কালিক পর্যায়কাল। তারপরে হচ্ছে এই যে কি বলে, ঘড়ির কাঁটা ঘুরতেছে, এটা একটা কালিক পর্যায়কাল। তারপরে আর কি আছে? জোয়ার ভাটা, এটা একটা কালিক পর্যায়কাল। আহ তারপরে কি কি আছে আর এই বইয়ে দেখবা, সুন্দর একটা লিস্ট আছে, সেই লিস্টটা পড়বা। আর স্থানিক পর্যায়কাল কোনগুলা বলো তো? আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে শার্টের ডোরা কাটা দাগ, এটা এটা কি স্থানিক না কালিক বলো তো? স্থানিক পর্যায়ে। স্থানিক। হ্যাঁ, শার্টের ডোরা কাটার দাগ এটা একটা স্থানিক। তারপরে হচ্ছে বৈদ্যুতিক পোল, এটা কি? কালিক। হ্যাঁ, বৈদ্যুতিক পোল কি? স্থানিকেই। আরে বৈদ্যুতিক খাম্বা, কালিক এটা? স্থানিক। না, স্থানিক। তাহলে কালিক কেমনে বললি? এটা স্থানে ভেদে না, স্থান পরপর হয় না। তারপরে স্থানিকের মধ্যে আর কি কি পার্ট, কি কি আছে বলো তো, উদাহরণগুলা? যে পৃথিবীর সরল গতি এটা হচ্ছে দোলকের স্থানিক গতি, পর্যায়। ঘড়ির কাঁটার গতি। হ্যাঁ, সরল, সরল দোলকের গতি, ঘড়ির ঘড়ির কাঁটার গতি। কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি কিন্তু কালিকের মধ্যেও আছে, এটা জানো? হ্যাঁ, এটা দুইটাতে আছে। হ্যাঁ। তারপরে তোমার এখন দেখো
আমরা এই উদাহরণগুলো পড়বো এখান থেকে, উদাহরণগুলো মাস্ট পড়তে হবে। এরপরে দেখো তোমার আমাদের যে সূত্রগুলো আছে, যে আহ, পর্যায়কাল ইকুয়াল টু কি, 2 পাই √এম/কে। কে মানে কি? কে মানে স্প্রিং ধ্রুবক। কি ধ্রুবক? স্প্রিং ধ্রুবক। এটা আমরা কোথায় পাইছিলাম? F = kx পাইছিলাম না? অর্থাৎ বলের সাথে সম্পর্কটা কি, সমানুপাতিক। তাহলে K = কি, F/x। এখান থেকে আমরা পাইছিলাম যে স্প্রিং ধ্রুবকটা হচ্ছে এককটা নিউটন পার মিটার। এটা আমরা পাইছিলাম তোমার নিউটনের বলবিদ্যাতে। তো যেহেতু এটা তোমার কি, এটা একটা তোমার পর্যায়কাল, তাহলে পর্যায়কালটা কি, স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কটা মনে রাখবা, হ্যাঁ, সম্পর্কটা থেকে প্রশ্ন আসে। তারপরে আমরা জানি যে কি বলে, পর্যায়কালের সাথে তোমার কম্পাঙ্কের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক। তাহলে F = কি হবে, 1/t। তাহলে এই এফ মানে হলো কম্পাঙ্ক ধরলাম, হ্যাঁ। তাহলে কি হবে আলটিমেটলি, 1/2 পাই ইকাল টু ইন্টু √k/m, মানে উল্টে যাবে। তাহলে F = কি, F = 1/2 পাই k/m। তাহলে কম্পাঙ্কের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্কটা কি হইলো, বর্গমূলের সমানুপাতিক। আমাদের কিন্তু এখান থেকে অঙ্ক আসবে না, আমাদের সম্পর্কটা আসবে। এখান থেকে কোনো অঙ্ক আসবে না, এখান থেকে সম্পর্ক আসবে, যে কার সাথে কি সম্পর্ক। আচ্ছা, এরপরে আমরা, এটা কি, কৌণিক বেগ ইকুয়াল টু 2 পাই/t, অর্থাৎ পর্যায়কালের সাথে ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো এইটাকে আমরা এটা লিখতে পারি না, ω = 2 পাই n/t লিখতে পারি। তাহলে ইকুয়াল টু কি হবে, 2 পাই, এফ, এফ মানে কি কম্পাঙ্ক। তাহলে এটা আমরা পাইলাম এখান থেকে। কারণ আমরা জানি এই যে এইটা পর্যায়কাল, T = কি, T/n। তাহলে এনটা উপরে চলে গেছে। তাহলে n/t মানে কি, কম্পাঙ্ক, তাই না? n/t মানে কি, কম্পাঙ্ক। T/n মানে পর্যায়কাল। সম্পর্কটা বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের এই সম্পর্কগুলা ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে একটা সরল দোলকের ক্ষেত্রে আহ তোমার হচ্ছে কখন তোমার বেগটা সর্বোচ্চ হয়, এইখানে মধ্য অবস্থানে বা সাম্য অবস্থায় কি হয়, সাম্য অবস্থায় বেগটা সর্বোচ্চ হয়, তাই না? তারপরে আহ এইখানে কি হয় বলো তো, এই যে এই অবস্থানে, বলো, এই অবস্থানে আর এই অবস্থানে কি হয়, এটা বলো। বেগের মান সর্বনিম্ন। কোনটা? বেগ সর্বনিম্ন। হ্যাঁ, বেগ শূন্য সর্বনিম্ন, হয় বেগের মান। বেগ শূন্য হয়। আর এইখানে বিভব শক্তি সর্বোচ্চ। হ্যাঁ, বিভব শক্তি সর্বোচ্চ মানে বেগ শূন্য, তার মানে এখানে বেগ শূন্য। তার মানে দুই স্থানে দেখো, এই যে যেখানে বেগ সর্বোচ্চ, এই যে মধ্য অবস্থানে বা সাম্য অবস্থায়, এখানে তোমার গতি শক্তি সর্বোচ্চ এবং বিভব শক্তি সর্বনিম্ন, তাই না? আর এই দুই অবস্থানে কি, বিভব শক্তি সর্বোচ্চ, গতি শক্তিটা সর্বনিম্ন। কারণ এখান থেকে কেবল শুরু হইলো। তাহলে এখানে তোমার কি, বিভব শক্তি সর্বোচ্চ ছিল, তারপরে এইখানে এসে গতি শক্তি সর্বোচ্চ হয়ে গেছে কারণ বেগ সর্বোচ্চ, পরে এখানে এসে আবার কি হয়ে গেছে, থেমে গেছে, তাই না? তাহলে এই জিনিসগুলো পড়বা। তো
আমরা একটা সূত্র জানবো, ভি ম্যাক্স ইকাল টু কি, ওমেগা এ। এ মানে কি বলতো? বিস্তার। তো তোমরা কি করবা এখান থেকে, আমাদের যে সূত্রটা আছে না, এইখান থেকে কিন্তু প্রশ্নটা আসে 2 পাই বাই টি। তখন তোমাদের কি, তোমার ভি ম্যাক্স দেওয়া থাকে, বিস্তার দেওয়া থাকে। তখন তুমি কি বের করবা, এখান থেকে ওমেগাটা বের করবা। তো ওমেগা ইকাল টু কি হবে, ভি ম্যাক্স বাই এ। ভি ম্যাক্স মানে হলো সর্বোচ্চ বেগ, ঠিক আছে? সর্বোচ্চ বেগ, এটা এরকম একটা অঙ্ক এরকম 2-3টা অঙ্ক আসছে অলরেডি। তুমি এখান থেকে ওমেগাটা বের করলা না, এখন তোমার চাবে দোলনকাল বা পর্যায়কাল চাবে। তখন তুমি টি ইকাল টু কি, 2 পাই বাই ওমেগা। তখন তুমি ওমেগার মান বসাই দিবা, পায়ের মান তুমি জানো। তাহলে এই অঙ্কটা, এইটা একটা ম্যাথ আসে এখান থেকে। তারপরে ত্বরণ আছে না, ত্বরণ। ত্বরণ কি, এ না? এ মানে কি, ওমেগা স্কোয়ার এ। এটা জানো, ওমেগা স্কোয়ার এ। তাহলে ওমেগা মানে কি, 2 পাই টি হোল স্কোয়ার ইন্টু এ। এটা দিয়ে কিন্তু একটা অঙ্ক আসে। যেমন ধরো তোমাদের ভার্সিটির কোশ্চেনই দেখায়, ভার্সিটির একটা কোশ্চেন এরকম আসছিল। সেটা হচ্ছে ধরো, দেখছো তো না? কোশ্চেনটা ছিল এরকম যে একটা কৃত্রিম উপগ্রহ 7,000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। কণ্ঠ কি বাসায় গেছো? হ ভাই আইছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে পর্যায়কাল তোমার দেওয়া আছে কত? পর্যায়কাল 2 ঘন্টা দেওয়া আছে। কেন্দ্রমুখী ত্বরণ কত? কেন্দ্রমুখী ত্বরণ কত? তাহলে দেখো, এই যে কেন্দ্রমুখী ত্বরণ চাইছে না, তাহলে এ ইকুয়াল টু কি, ওমেগা স্কোয়ার আর, তাই না? ওমেগা মানে কি, এখানে তোমার কিন্তু পর্যায়কাল দেওয়া আছে তাই না, 2 ঘন্টা দেওয়া আছে। তাহলে ওমেগা মানে কি, 2 পাই বাই টি হোল স্কোয়ার ইন্টু আর। এখন দেখো, এই যে তুমি এখন কি করবা বলো তো, মানটা বসাইলা। 2 পাই, পাই মানে হলো 3.1416, বাই টির মান কত, 2 ঘন্টা বলছে না? তাহলে 2 ঘন্টা মানে কি, 2 × 3600, কারণ তোমাকে কিন্তু সময় নিতে হবে সেকেন্ডে। 3600 দ্বারা গুণ করছে এই জন্য, কারণ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড হোল স্কোয়ার ইন্টু 7,000 কিলোমিটার বলছে, কি বলছে, 7,000 কিলোমিটার। তার মানে কি করতে হবে, 7,000 × 10⁻³ কারণ কিলোমিটার থেকে নিতে হবে মিটারে। এখন এই ক্যালকুলেশনটা কিন্তু হাতে হাতে করতে হবে। হাতে হাতে করার সুবিধাটা কিভাবে করবা দেখো, দুই দুই কাটা দিলা, তাই না? আচ্ছা, দুই দুই কাটা দেওয়ার পরে এখন বাকি থাকে কি, 3.14, আর নিচে থাকে 3600। তাহলে এখন দেখো তো, এই 3 দ্বারা কাটলে কত হয়, এটাকে 12 হয়। তাহলে 1200 ধরলাম, এখানে কত ধরলাম, 1200। তাহলে 1/1200 হোল স্কোয়ার ইন্টু, এখানে তোমার 3টা শূন্য, এখানে আবার 3টা শূন্য, তাহলে 6টা শূন্য। 1 2 3 4 5 6। এখন বলো তো, 12 রে তুমি হোল স্কোয়ার করলে কত হয়, 144 হয়। কত হয়, 144। এটা তো বুঝো, 12 রে তুমি যদি হোল স্কোয়ার করো তাহলে কত হয়, 144। তাহলে তুমি যদি 1200 রে হোল স্কোয়ার করো তাহলে কি হবে, 144 তো তুমি লিখবাই, তাই না? তারপরে কটা শূন্য দিবা বলো তো, 4টা শূন্য দিবা, স্কোয়ার করতেছে যেহেতু। 1 2 3 4, 4টা শূন্য দিলাম। তাহলে তুমি 4টা শূন্য কেটে দাও তো এখান থেকে, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, কাটলাম। এখন তুমি 14 দ্বারা 70-রে কাটো, কত হয়, 5।
তার মানে 5 পয়েন্ট সামথিং হবে উত্তর, বুঝছো? 5 পয়েন্ট সামথিং। তাহলে উত্তর কত হবে? 5 পয়েন্ট সামথিং। বুঝছো কিভাবে করবো হাতে হাতে? ভাই 5 পয়েন্ট সামথিং হবে না। এটা থাবড়ামার মধ্যে এটা। সত্যি কারণ ভাই আমার এই দেখেন। জায়গায় 1/4 আমি নিছি, 1/4 তো নেই নেই। 70-এর 14 দ্বারা কাটলে কত হয়? 5 হয় না? আমি কি 1/4 নিছিলাম, তাহলে 5 পয়েন্ট সামথিং তো হবে। মান কি এখানে 1200 আসবে? 1200-এর চেয়ে কম আসবে? 1164 বা 60 এরকম কিছু আসবে। বুঝিছে? হুম। দেখো তাহলে, ধরো কণার একটা কণাটির কি দেওয়া আছে? সর্বোচ্চ বেগ 6.24 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর বিস্তার দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে হলো তোমার 3 হলে কণাটির পর্যায়কাল কত? তাহলে কি হবে বলো তো? তোমার চাইছে হচ্ছে পর্যায়কাল, দেওয়া আছে সর্বোচ্চ বেগ আর বিস্তার, তাহলে ভিম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তাহলে ভিম্যাক্স মানে কি? এটা 6.24। আর ওমেগা বের করবো আমরা, ইন্টু এ কত দেওয়া আছে? বিস্তার 3 দেওয়া আছে। তাহলে ওমেগাটা বের করো, 3 দ্বারা ভাগ করো, কত হয়? 2.12। তাহলে আমরা ওমেগা পেয়ে গেছি। তাহলে কি করবো এখন? ওমেগা ইকুয়াল টু 2π/t। তাহলে পর্যায়কাল চাইছে না? তাহলে টি ইকুয়াল টু 2π/ওমেগা। তাহলে 2 × 3.1416 ওমেগার মান কত বেরিয়েছে? 2.12। কাটাকাটি করলে যেটা আসে সেটা উত্তর। আচ্ছা, এখন দেখো আমাদের যে সরল দোলক আছে, মনে আছে সরল দোলকের সূত্রগুলো কি কি? সরল দোলকের 4টা সূত্র বলছিলাম, পড়ছিলাম আমরা কি কি? সমকাল, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র, তারপরে কি? ভরের সূত্র। তো সমকালের সূত্র আমরা দরকার নাই, এটা আমরা শুধু সূত্রটা পড়বো রিডিং দিয়ে। এটা আমাদের লাগবে কি? যে আমাদের দৈর্ঘ্যের কি? বর্গের বর্গমূলের সমানুপাতিক। পর্যায়কালটা কি? পর্যায়কালটা দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এবং ত্বরণের কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর ভরের উপর নির্ভরশীল না। ভরের উপর কি নির্ভরশীল? নির্ভরশীল না। তাহলে এই 4টা সূত্র আমরা পড়ছিলাম। তো এখান থেকে যারা সূত্র আসছিল, পর্যায়কাল ইকুয়াল টু কি, বা দোলনকাল ইকুয়াল টু 2π√L/g। তো এখানে একটা সম্পর্ক আছে, বিস্তারের মান। বিস্তার কত হইতে হবে? 4 ডিগ্রির মধ্যে হইতে হবে। 4 ডিগ্রি যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? জিনিসটা, সরল দোলকটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তখন এটা এইভাবে দোল খাবে না। তখন 4 ডিগ্রির বেশি হয়ে গেলে এভাবে করে ঘুরবে, তখন উপবৃত্তাকার পথে বা বৃত্তাকার পথে ঘুরবে। তো 4 ডিগ্রির মধ্যে হতে হবে বিস্তারের মান। তারপরে আমরা কালকে অলরেডি আমরা পড়ে ফেলছি যে দোলনকাল কখন বাড়বে। দোলনকাল বাড়বে দুইটা ক্ষেত্রে। একটা হলো দৈর্ঘ্য যদি বাড়ে, আর একটা হচ্ছে যদি এইটা কমে, জির মান কমে। এখন গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, তাই দোলনকালটাও বাড়ে। আর কোন কোন ক্ষেত্রে জির মান কমে বলো তো? জির মান কমে হচ্ছে বিষুবীয় অঞ্চলে গেলে, আর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে, অর্থাৎ ভূকেন্দ্রে গেলে কমবে। ভূকেন্দ্রে বলতে কি মানে হচ্ছে নিচের দিকে যাওয়া। আর উপরের দিকে যাওয়া মানে এইচ এর মান। আর নিচের দিকে যাওয়া মানে ডির মান। তো ডির মান
যদি তোমার হচ্ছে বৃদ্ধি পায়, দোলনকাল বাড়বে। এইচ এর মান বাড়লে দোলনকাল বাড়বে। আচ্ছা, আর কখন বাড়বে? যদি তুমি একটা কি বলে এটা, কি নাম কি, এই যে দোলকটা যদি তুমি কি করো, পারদ দ্বারা অর্ধপূর্ণ করো। পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে কি হয় বলো তো? তোমার ভার কেন্দ্র বা অভিকেন্দ্র কেন্দ্রটা আছে না, অভিকর্ষ কেন্দ্র, এটা বাড়ে। তো ভার কেন্দ্র যদি বাড়ে, তাহলে তোমার দৈর্ঘ্যটা বাড়ে। আর দৈর্ঘ্যটা বাড়লে দোলনকালও বাড়ে। তাহলে তুমি পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে ভার কেন্দ্র বাড়ে। ঠিক আছে? তাহলে এই সব ক্ষেত্রে দোলনকাল বাড়বে। আর দোলনকাল কমবে কখন? যদি তুমি মেরু অঞ্চলে যাও, তখন কি জির মান বাড়বে। তারপর জির মান বাড়লে দোলনকাল কমবে। তারপরে তুমি যদি তোমার ইয়েতে যাও, শীতকালে যাও, শীতকালে কি দৈর্ঘ্য কমবে। দৈর্ঘ্য কমলে দোলনকালও কমবে। তারপরে লিফট যদি নিচে নামে সমতরণে, লিফট সমতরণের নিচে নামলে কি হয়? জির মান কমে। আর জির মান কমলে দোলনকালও কমবে। আর লিফট যদি উপরে উঠে, লিফট উপরে উঠলে কি হয় বলো তো? জির মান বাড়ে। জির মান বাড়লে দোলনকালও বাড়ে। তাহলে কোন কোন ক্ষেত্রে বাড়ে, কোন কোন ক্ষেত্রে কমে, এগুলো তোমাকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। আর কখন কখন অসীম হয়, কালকে আমরা এটা বলছিলাম। অসীম হয় যেখানে জির মান শূন্য, অর্থাৎ মহাকাশে এবং ভূকেন্দ্রে জির মান শূন্য, তাই হচ্ছে দোলনকাল অসীম। দোলনকাল অসীম মানে কম্পাঙ্ক শূন্য, মনে থাকবে। হ্যাঁ, টি মানে হলো অসীম, তাহলে কম্পাঙ্ক শূন্য। কারণ কি? কম্পাঙ্ক দোলনকালের ব্যস্তানুপাতিক। তাহলে আমি কোনো কিছুকে তো শূন্য দ্বারা ভাগ করলে কি হয় বলো তো? কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে অসীম হয়। আর কোনো কিছুকে অসীম দ্বারা ভাগ করলে শূন্য হয়। যার কারণে কম্পাঙ্কটা শূন্য হবে এবং দোলনকালটা অসীম হবে। কখন কখন অসীম হয়? ভূকেন্দ্রে এবং মহাকাশে। ঠিক আছে? তাহলে কোন কোন ক্ষেত্রে বাড়বে দোলনকাল, পয়েন্ট করে বলো দেখি। 1 নম্বরে, দোলনকাল বাড়বে কখন? কখন বাড়বে দোলনকাল? জির মান কমলে। জির মান কখন কমে? বিষুবীয় অঞ্চলে গেলে। তারপর লিফট উপরে উঠলে, সরি, লিফট নিচে নামলে। তারপর কি? পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে বা নিচে গেলে। উপরে বা নিচে গেলে। তারপর দৈর্ঘ্য কখন বাড়ে? দৈর্ঘ্য বাড়ে গ্রীষ্মকালে। আর হুম। শীতকালে দৈর্ঘ্য কমে। তখন আমাদের টির সাথে সম্পর্কটা দেখব। আচ্ছা, এইগুলো মনে রাখবো। এখন আসো, এই দোলকটাকে তুমি যদি পারদ দ্বারা অর্ধপূর্ণ করো, তাহলে কি হবে? দোলনকাল বাড়বে। আর পূর্ণ করলে কি হবে? পূর্ণ করলে কি হবে? অপরিবর্তিত থাকবে। কি থাকবে? অপরিবর্তিত। আচ্ছা, তাহলে এগুলো একটু মনে রাখবো। এখন আসো, সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক আছে না? সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের ক্ষেত্রে টির মান কত? 2। পর্যায়কাল 2। তো পর্যায়কাল 2 হইলে কি কম্পাঙ্ক কত হবে সেকেন্ড দোলকের? 0.5। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? এল এর মান 0.993 মিটার। 0.993 মিটার। বুঝতে পারছো? আচ্ছা, তো এখান থেকে একটা প্রশ্ন মনে রাখবা, যে প্রশ্নের মধ্যে যদি বলা থাকে যে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করলে, 4 গুণ বৃদ্ধি করলে আহ দোলনকাল কত হবে?
কি বলছে এখানে? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করছে। তাহলে আমাদের T1/T2 ইকুয়াল টু √L1/L2। এটাকে আমরা ঘোরায় লিখি, T2/T1 ইকুয়াল টু L2/L1। হয় না? এভাবে লিখলেও তো হয়, কোনো সমস্যা নাই। তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে আমার কত গুণ বৃদ্ধি করছি বলো তো? T2/T1 ইকুয়াল টু, এটা 4 গুণ বৃদ্ধি করছি, অর্থাৎ আগের চেয়ে 4 গুণ বাড়াইছি। তাহলে 4 L1/L1। তাহলে L1 কাটা, তাহলে কত হয়? 2 হয়। এখন এখানে T1 এর মান কত বলো তো? T1 এর মান কিন্তু 2, কারণ এটা কিন্তু সেকেন্ড দোলক। কি বলছে? সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকের দোলনকাল তোমার জানা, এই জন্য 2 দ্বারা গুণ করতে হবে এখানে, হ্যাঁ। এখানে কিন্তু বলে দিবে না, সেকেন্ড দোলকের ক্ষেত্রে তোমার দোলনকালটা বলে দিবে না, যার কারণে আমার এটা জানা মানটাই বসাইতে হবে। তাহলে উত্তর কত হবে? 4 সেকেন্ড। এই জন্য বুঝে করবা। এখন যদি বলতো সরল দোলক, এখানে যদি বলতো সরল দোলক, সরল দোলক বলতো, তাহলে তুমি কিন্তু T1 জানো না। T1 কি জানো? তাহলে কি বলবা? T2 ইকুয়াল টু 2T1, মানে আগের চেয়ে 2 গুণ হবে। সরল দোলক বললে কি বলতা? আগের চেয়ে 2 গুণ হয়ে যাবে। কারণ তুমি T1 এর মান তো জানো না। জানো কি? জানো না। এই অঙ্কটা মাথায় রেখো যে সেকেন্ড দোলক কখন বলতেছে, সরল দোলক কখন বলতেছে। আচ্ছা, তারপর এই সূত্রটা মনে রাখো যে এরকম একটা সূত্র আমরা পাই, V = ω/A। এখান থেকে মূলত আসছে V = √A² - X²। অঙ্ক আসবে না, বাট সূত্রটা মনে রাখো। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে কিভাবে হবে আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা আছে কি? না ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা অঙ্ক দেখি পারি কিনা। অঙ্কটা কই? আফিয়া বুঝছো? জি ভাই। আমাদের ক্লাসে বুঝছো, ক্লাসে কিন্তু আমি সবই করাই দিই, তাও তোমরা পরীক্ষায় দেখি কিছু লিখতে পারো না। এত ভালো মতো করানোর পরেও যদি দেখি 30, 35, 32 পাও, তাহলে কি কি পড়াইলাম বলো? কি লাভ? এই সময় তোমাদের পাইতে হবে 45 কইরা, তোমরা পাও 15, 10, 20, 25, 35। ওই যে গেল কোশ্চেনটা। একটা অঙ্ক দেখাও যে আমি করাই নাই ইয়ার মধ্যে। হ্যাঁ, একটা অঙ্ক দেখাইতে পারবা যে আমি আজকে যে পরীক্ষা নিলাম
ফিজিক্সের একটা অঙ্ক করাই নাই তোমাদের। কোন কণার স্পন্দন গতির সমীকরণ x = 10 sin 10 pi t e + 2 pi। কম্পাঙ্ক কত? বলো তো। কম্পাঙ্ক 10। কত? 1/10। তোরা আমি আমার তোরে অনেক মারতে মন চায় বুঝছো। যাই আমার তাড়াতাড়ি যাইতেছি বুঝছো, তোরে মারার লেগে যাবো আসলে বাসা বাসা থেকে তাড়াতাড়ি। কারণ বাসায় ভালো লাগতেছে না, যাও অনেকদিন আছি। কি হবে বলো? এই যে এইটারে, এইখানে 10 আছে না, 10 pi t, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হয়? 5। এটাই উত্তর। এই 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 2 না কিন্তু, এই 2 না। 2 pi f = 10। বুঝতে পারছো? এখন এখানে কি আছে? 10 pi t আছে না, 10 pi t আছে। তাহলে f = কি? 2 পাই, পাই পাই কাটা। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5। আচ্ছা, বলো তো। কম্পাঙ্ক কম্পাঙ্ক 2f করতে হলে দৈর্ঘ্য কি করতে হবে? মানে কম্পাঙ্ক 2 গুণ করতে হলে দৈর্ঘ্য কত গুণ করতে হবে, বা দৈর্ঘ্য কি করতে হবে বলো তো। কমাতে হবে। কত গুণ কমাতে চার হবে এটা? গুণ 4 গুণ। 4 গুণ কমাতে হবে, তাহলে উত্তর হবে L/4, এত গুণ হ্রাস করতে হবে। আশা করি যে অঙ্কগুলো করাইলাম সেই অঙ্কগুলা তোমরা ভালো মতো করবা, হ্যাঁ। বাকি মুখস্থ বিষয়গুলো আমার নোট পড়বা আমার, আমি যে তোমাদের প্র্যাকটিসের জন্য কোশ্চেন দিচ্ছি সেগুলো পড়বা। তাহলে এই অধ্যায় মোটামুটি শেষ। তা লাস্টের যে তোমার তরঙ্গ তরঙ্গ অধ্যায়টা পড়াইলে হয়ে যাবে, কারণ আদর্শ গ্যাস তোমরা আশা করি সবাই পারো। তো আদর্শ গ্যাস নিয়ে আশা করি কথা না বলা লাগবে। ইয়েস ভাইয়া। হ্যাঁ, তরঙ্গ পড়লেই আমাদের হয়ে যাবে। তুমি ইংরেজ ভাইয়া বলো না, বুঝছো? অনেক দিনের জমানো মায়ের বাকি আছে। এখন দেখো, তরঙ্গ 2 প্রকার, একটা হলো আট তরঙ্গ আর একটা কি, লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ভালো মতো পড়, যাতে জাহাঙ্গীরনগরে একটা সিট পাস। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে একটা সিট পেয়ে গেলে নিশ্চিন্তে থাকতে পারবি যে পরে তুই হচ্ছে কৃষি দিবি, ডেন্টাল দিবি। হুম, চেষ্টা কর, কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু কর। কোশ্চেন ব্যাংক সলভ করলেই কোশ্চেন অনেকগুলা কমন পাবি। আমার পরীক্ষা, আমার এই যে আমি যে পরীক্ষা নিতেছি না, এগুলা থেকে অত কমন পাবি। তাই জন্য, কারণ বায়োলজিটা বেশি করে পড়। বায়োলজি কোশ্চেন বেশি, বায়োলজিটা বেশি করে পড়। তরঙ্গ, তোর আট তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ, তাই না? একটা হলো আর বা অনুপ্রস্থ। তো আট তরঙ্গ কোনগুলো? আলোক তরঙ্গ, তারপর পানি তরঙ্গ, আর হচ্ছে তোমার আরেকটা কি আছে, টানা তারের তরঙ্গ। টানা তারের তরঙ্গ। তো এই টানা তারের তরঙ্গটা 2 ক্ষেত্রে হয়, আরও হয় এবং লম্বিকও হয়। ঠিক আছে? এটা হলো আরও হইতে পারে, লম্বিকও হইতে পারে।
দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য, টানা তারেরটা। আচ্ছা, আর লম্বিক কোনটা? লম্বিক তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ, স্প্রিং এর মধ্যে তরঙ্গ, এগুলো হচ্ছে। আর আরেকটা আছে বাঁশির সুর। হ্যাঁ, বাঁশির মধ্যে সুর দিলে কি হয়? লম্বিক তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে এইটা পড়বা। তাহলে শব্দ তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ, আর ওর বাঁশির সুর, এরা হচ্ছে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপরে একমাত্রিক তরঙ্গ কারা? একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, তাই না? তো এটা মুখে মুখে বলে দেই। একমাত্রিক মানে কি? সুতার মধ্যে, একটা সুতার মধ্যে দিয়ে যে তরঙ্গটা যায় সেটা হলো একমাত্রিক। আর দ্বিমাত্রিক মানে কি? যে পানির উপরিভাগে যে তরঙ্গটা প্রবাহিত হয়, পানির উপরিভাগে, হ্যাঁ। আর ত্রিমাত্রিক হচ্ছে আলোক তরঙ্গ বা শব্দ তরঙ্গ। তাহলে একমাত্রিক হচ্ছে একটা সুতার মধ্য দিয়ে যে তরঙ্গটা হবে, অথবা একটা সুর শলাকার মধ্য দিয়ে। আর দ্বিমাত্রিক হচ্ছে তোমার পানির উপরিতলে বা উপরিভাগে প্রবাহিত তরঙ্গ। আর ত্রিমাত্রিকটা হচ্ছে আলোক বা শব্দ তরঙ্গ। তো এখান থেকে তোমাদের অবজেক্টিভে এই প্রশ্নটা আসে। সেটা হচ্ছে আমরা কি জানি, ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাই না? এন ল্যামডা। তাহলে এখান থেকে তোমার এন মানে কিন্তু কম্পাঙ্ক, আমরা কিন্তু কম্পাঙ্ক এফ দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি, এফ অথবা এন। তো এন দেখলে অথবা এফ দেখলে বুঝবা এটা কম্পাঙ্ক। বুঝছো? এটা কম্পাঙ্ক এইসব ক্ষেত্রে। এখানে যদি আমরা বলতাম ভি ইকুয়াল টু মিউ ল্যামডা, মিউ মানে কিন্তু কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কিন্তু এফ ও হয়, এন ও হয়, মিউ ও হয়, তাই না? তিন ভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তো এখানে তোমার বেগ দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে। কারেন্ট যাওয়ার টাইম পাইলো না আর। কি?